আমি যখন ফিরে আসি আমাকে তখন অস্ট্রেলিয়া আমার যারা সহকর্মী বন্ধুরা বললো যে 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 দেশের রাস্তায় অ্যাম্বুলেন্স যাইতে পারে না, রুগী আটকে যায়, আপনি এখানে যাবেন, আপনি কীভাবে এখানে থাকবেন? তো আমি বললাম যে যেখানে 180 মিলিয়ন লোক, 18 কোটি লোক যেখানে যদি বাঁচে তাহলে আমিও বাঁচবো। আর আমাকে এই দেশের ট্যাক্স পেয়ার বা যারা করদাতা তাদের টাকাই আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেছি বাংলাদেশে। আমার ক্যারিয়ার ভিত্তি হয়েছে সেখান থেকে। সুতরাং আমি যদি কিছুটা ঋণ শোধ করতে পারি তাহলে এটা আমি গর্বিত হব। আমার কাছে আমি একটা তৃপ্তি পাবো যে কিছুটা হলে আমি ঋণ শোধ করছি, আমি এই জন্য যাবো বাংলাদেশে। তো এই যে চেতনাটা, এটা আমাদের সবার মধ্যে থাকা দরকার। আমি একা বড় হব, বাকি সবাই পিছনে চলে যাবে, আমরা কেউ বড় হইতে পারবো না। এটা হইতে পারি না আমরা। আমাদের রাস্তায়, ঢাকার রাস্তায় গেলে এই কথাটা 100% প্রমাণ পাওয়া যায়। সবাই আগে যাইতে চায়, রাস্তা মাস্তায় কোনো রকম আটকে যায়, সবাই বসে থাকি আমরা কেউ যাইতে পারি না। নিয়ম মতো গেলে, লাইন মতো গেলে, সিরিয়াল মতো গেলে আমরা কিন্তু সবাই অনেক আগেই চলে যেতাম। আমাদের এই পুরো জিনিসটাকে, সমাজের যে একটা ব্যবস্থা এখন হয়ে আসে, এটাকে আমাদের ভালো মতো চিন্তা ভাবনা করে শিক্ষার মাধ্যমে ক্রমান্বয়ে রাখে। এবং শিক্ষা শুধু স্লোগান দিলে হবে না, খালি সিলেবাস কারিকুলাম দিলে হবে না, শিক্ষকদের বদলাইতে হবে। এবং জাতীয় পর্যায়ে আমাদের যারা নেতা, তাদের থেকে যেন আমাদের তরুণ সমাজ, আমাদের ভবিষ্যৎ বংশধর উৎসাহ বোধ করে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে আন্তর্জাতিক মানসম্মত করা যায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এবং আমি হয়তো উত্তর দেবো, কিন্তু কাজটা অত সহজ না। দেখেন, আন্তর্জাতিক মানসম্মত বলতে আমরা সাধারণত বোঝাই উন্নত বিশ্বের যে মান, সেই মান। এখন আমাদের প্রতিবেশী অনেক দেশ আছে যাদের মান আমাদের চেয়ে খারাপ, তারাও আন্তর্জাতিক, বার্মা বা মিয়ানমারের কথা বলেন। তো আমরা বোঝাতে চাচ্ছি যে উন্নত বিশ্বের যে মান, সেই মানে আমরা যেতে চাই। এখন উন্নত বিশ্বের মানে আমাদেরকে যেতে হলে একটা জিনিস মনে রাখা দরকার, যে রাষ্ট্রের কোনো একটা অঙ্গ হঠাৎ করে মানে খুব ভালো হয়ে যেতে পারে না, বাকি অঙ্গগুলোর সাথে অঙ্গভাবে জড়িত। এটা সামগ্রিক পরিকল্পনা প্রয়োজন। এখানে শিক্ষা বলতেও একটা ব্যাপক জিনিস। একটা প্রাইমারি শিক্ষা থেকে আরম্ভ, মাধ্যমিক শিক্ষা, তারপরে উচ্চশিক্ষা, তারপরে গবেষণা, এগুলোরও বিভিন্ন পর্যায়ে আছে। শুধু উচ্চশিক্ষা পরিবর্তন বা রিফর্ম করলে হবে না, সংস্কার করলে হবে না, শুধু প্রাথমিক শিক্ষা বা মাধ্যমিক শিক্ষা করলে হবে না, পুরো একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে যেতে হবে, সামগ্রিকভাবে এটা বদলাইতে হবে। শিক্ষার যে মূল বিষয় আমাদের, সেখানে আমাদের চিন্তার অনেক পরিবর্তন আসছে আগে থেকে। আগে বলা হতো মানে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি, মাইন্ড অ্যান্ড সোল। এটা হচ্ছে শরীর, আত্মা এবং রুহ বা অন্তরের বিকাশ সাধন। তো এখন আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমাদের যে শিক্ষা বর্তমানে আছে, সে শিক্ষা যে পর্যায়ে হোক না কেন, শিক্ষা প্রথম কথা হলো যে আমরা যে মানুষ, আমাদের মানুষ বানানোর বা মানুষ রাখার জন্য যে শিক্ষা, যে সমস্ত ব্যবহার, যে সমস্ত কার্যক্রম, যে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য মানুষকে মানুষ হিসেবে রাখে, অমানুষ বানায় না, সেই জিনিসগুলো পাশাপাশি আমাদেরকে বাস্তব জীবনে কর্মক্ষম হওয়ার যে সমস্ত দক্ষতা, জ্ঞান, সেগুলো দেওয়া। এখন আমাদের দক্ষতা এবং জ্ঞান দেওয়া হয়, যদি মানুষকে মানুষ হিসেবে আমরা না রাখি বা রাখার চেষ্টা না করি, তাহলে এই শিক্ষা অপূর্ণ থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে আজকে 5-6 বছরের বাচ্চা মেয়েদের থেকে শুরু করে কী না হচ্ছে, এখানে পরকীয়া থেকে শুরু করে এখানে চাঁদাবাজি, ব্যাংক ডাকাতি, সমস্ত কিছু হচ্ছে। তো এগুলো হচ্ছে মানুষের যে মানুষ হওয়ার কথা ছিল, আমাদের শিক্ষা ব্যবস্থা সেই মানুষকে এভাবে মানুষ করে নেয়, যে মানুষ নৈতিক দায়িত্ববোধ সম্পন্ন মানুষ, যে মানুষ অন্যায়কে ঘৃণা করে, ভালোকে আঁকড়িয়ে ধরে, সেই পরিবেশ আমাদের শিক্ষার মধ্যে ঢোকানো হয়নি। কেন হতে হয়নি স্যার? মানে শিক্ষায় এই জিনিসগুলোই নাই সেখানে। হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা দেখেছি আগে হয়তো কীভাবে ব্যাংক নাচে বা কীভাবে আত্মিক মানুষ হওয়ার পদ্ধতিতে এই শিক্ষা ব্যবস্থায় নাই। একাডেমিক যে শিক্ষাটা আমরা পাচ্ছি, আমি তো দেখি না যেখানে কী আছে এখানে শিক্ষা। আর একটা বড় কথা হলো, শিক্ষার ক্ষেত্রে শিক্ষক শুধু পুঁথিগত বিদ্যা দেওয়ার শিক্ষক না, শিক্ষকতা কোনো চাকরি না, শিক্ষাগত কোনো উপার্জনের মাধ্যম না। শিক্ষকতা হচ্ছে একটা প্যাশন, এটা একটা ভকেশন, যেটা একটা ব্রত। একটা মানুষ দায়িত্ব নেবে আরও অনেক মানুষকে সত্যিকার মানুষ বানানো। আজকে দেখেন, কয়েক বছর আগে পত্রিকায়, আমি তখন অস্ট্রেলিয়া ছিলাম, একটা খবর দেখলাম যে শিক্ষক নিয়োগের একটা পরীক্ষা হচ্ছে। পরীক্ষার মধ্যে 400 কতজনকে এক্সপেল করা হয়েছে, তারা নকল করেছে। এখন আপনি শিক্ষক হওয়ার জন্য আপনি চাকরি নিচ্ছেন, আর আপনি নিজে যদি নকল করেন, তাহলে আপনি কী শেখাবেন? এই যে আমাদের দেশের শিক্ষক,
শিক্ষকদের মধ্যে চারিত্রিক অধপতন ঘটেছে, এটা অবর্ণনীয় অনেক ক্ষেত্রে। মানে এই মেয়েরা তাদের কাছে জিম্মি হয়ে আছে, ছাত্রছাত্রীরা তাদের অসহায় হয়ে আছে। এগুলো শিক্ষকতা হইতে পারে না। একজন শিক্ষক হবে যেমন সে পুঁথিগত বিদ্যা দেবে, ঠিক একইভাবে একটা রোল মডেল হবে ছাত্রদের কাছে। আমরা যখন ছাত্র ছিলাম, আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, তারা আমাদের কাছে রোল মডেল। তাদেরকে কথা মনে হয় যে তারা সত্যিকার শিক্ষক ছিল। তারা কোনো অন্যায় করে নাই, তারা চুরি করে নাই, মার্ক কম দেয়, খাতা কম নম্বর দেয় নাই, বা নৈতিক কোনো স্খলন তাদের দেখা যায়নি। এই যে বিষয়গুলো শিক্ষার মধ্যে এগুলো আনতে হবে। শিক্ষক যদি রোল মডেল না হয়, শিক্ষককে দেখে যদি ছাত্ররা উজ্জীবিত না হয়, উৎসাহিত বোধ না করে, তার জ্ঞানের কারণে, তার চরিত্রের কারণে, তার ব্যবহারের কারণে, তার আচরণের কারণে, তার সহমর্মিতার কারণে, তাহলে কিন্তু এই শিক্ষা সফল হবে না। এখানে আমাদের বোধহয় সমস্যা হয়ে গেছে। আর আমাদের কোনো চাকরি বাকরি না পাইলে আগে করতে উকালতি, এখন করে মাস্টারি। তো এই চাকরি না পাওয়া লোক যারা, তারা তো আসলে নিজেরাই হয়তো অতটা জানেন না তারা কী শিখাবে ছাত্রদেরকে। অস্ট্রেলিয়াতে আমি বলি, অস্ট্রেলিয়াতে যারা স্কুলের শিক্ষক হবে তাদের জন্য আলাদা প্রোগ্রাম আছে ইউনিভার্সিটিতে, এবং ওই প্রোগ্রামে যারা ভর্তি হবে তাদের টিউশন ফি সরকার কমায় দিয়েছে। এবং এখান থেকে পাশ করে যারা শিক্ষক হবে তাদের প্রাথমিক বেতন, মানে চাকরিতে ঢোকার সাথে বেতন অন্যদের চেয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে যারা ভালো ছেলে মেয়ে যারা, তারা এই বিষয়ে পড়াশোনা করে, খরচা কম হবে আর চাকরিতে বেতন বেশি হবে, এই জন্য তারা যায়। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করার জন্য, এবং এখানে আরেকটা জিনিস আমি বলেছি, বেশ কয়েক বছর আগে আমাকে একটা টেলিভিশন চ্যানেল থেকে একটা শোতে আমন্ত্রণ জানিয়েছিলাম, আমি সেখানে গিয়েছিলাম। শিক্ষা হইতে হবে রেওয়ার্ড বেস, পুরস্কার ভিত্তিক। যে যত বেশি শিক্ষার ক্ষেত্রে দক্ষতা অর্জন করবে তার বেশি আর্থিক পুরস্কার দেওয়া হবে, তার বেশি সামাজিক মর্যাদা দেওয়া হবে, তাকে বেশি চাকরির ক্ষেত্রে উন্নতির ব্যবস্থা করা হবে। এই তিনটে ক্ষেত্রে, আর্থিক, সামাজিক এবং চাকরির ক্ষেত্রে, যদি রেওয়ার্ড বেস সিস্টেম যে দেশে নাই, সে দেশে ছাত্ররা কেন ভালো করে পড়াশোনা করবে? যদি অন্যভাবে যদি সহজেই বেশি টাকা অর্জন করা যায়, অন্যভাবে যদি সামাজিক সম্মান অর্জন করা যায়, অন্যভাবে যদি পথ পাওয়া যায়, তাহলে কেন ছেলেমেয়েরা শিক্ষার দিকে যাবে? এখানেই আমাদের সমস্যা। এই রেওয়ার্ড বেস শিক্ষা ব্যবস্থা থেকে আমরা যেতে পারি নাই। আমাদের চরিত্র গঠনের জন্য যেটা দরকার ছিল সেটা হয়নি, এই রেওয়ার্ড বেসে যেতে পারি নাই, যার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা আমি মনে করি চরমভাবে ব্যর্থ হয়েছে। আজকে দেখেন শিক্ষিত লোকের মধ্যেও, আমি শুধু দুর্নীতি বলবো না, অপকর্মও বেশি। দুর্নীতি আসলে একটা কাজ, এটা কোনো নীতি না, যদিও আমরা শব্দ বাংলা ব্যবহার করে আসছি। দুর্নীতি একটা হলো অপকর্ম বা কুকর্ম, যাই বলেন না কেন। এরকম বহুত অপকর্ম কুকর্ম সমাজে আছে, নৈতিক অধপতন থেকে শুরু করে যেগুলো মানুষ করতেছে এখন। তো এই জিনিসগুলোকে, অন্যায়কে অন্যায় এবং ঘৃণা করা এবং অন্যায় থেকে বেঁচে থাকা, একটা সামগ্রিক শিক্ষা ব্যবস্থার একটা চেতনা হওয়া দরকার ছিল, একটা পরিবেশ হওয়া দরকার। সেই পরিবেশ গড়ে ওঠে নাই। আমরা শুধু একজনকে ইঞ্জিনিয়ারই বানাচ্ছি, কিন্তু মানুষ হিসেবে সেটা ভালো মানুষ হবে সেটা আমরা করছি না। একদম ডাক্তার করতেছে, যে ডাক্তার হয়তো অন্যায়ভাবে অর্থ নেওয়ার জন্য যে টেস্টের প্রয়োজন নয় সে টেস্টও করতেছে। আবার টেস্টটা অন্য জায়গায় করাইতে পারতো কম খরচে, কিন্তু ওনার ওখানে করাইতে উনি কমিশন পাবে। নানানভাবে এটা সবাইগুলো করে, তাই আমি বলছি না, বাট এগুলো সমাজে ছড়িয়ে পড়েছে। মানুষ যদি মানুষ না হয়, তাহলে পেশাগত দক্ষতার মাধ্যমে সমাজে সে তেমন কিছু দিতে পারবে না। এবং আমি যে একজন শিক্ষিত মানুষ হয়েছি, আমি কেন বাংলাদেশে ফিরে আসছি? আমি যখন ফিরে আসি, আমাকে তখন অস্ট্রেলিয়া আমার যারা সহকর্মী বন্ধুরা বললো যে দেশের রাস্তায় অ্যাম্বুলেন্স যাইতে পারে না, রুগী আটকে যায়, আপনি এখানে যাবেন, আপনি কীভাবে এখানে থাকবেন? তো আমি বললাম যে যেখানে 180 মিলিয়ন লোক, 18 কোটি লোক যেখানে যদি বাঁচে, তাহলে আমিও বাঁচবো। আর আমাকে এই দেশের ট্যাক্স পেয়ার বা যারা করদাতা, তাদের টাকাই আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেছি বাংলাদেশে। আমার ক্যারিয়ার ভিত্তি হয়েছে সেখান থেকে। সুতরাং আমি যদি কিছুটা ঋণ শোধ করতে পারি, তাহলে এটা আমি গর্বিত হব। আমার কাছে আমি একটা তৃপ্তি পাবো যে কিছুটা হলে আমি ঋণ শোধ করছি, আমি এই জন্য যাবো বাংলাদেশে। তো এই যে চেতনাটা, এটা আমাদের সবার মধ্যে থাকা দরকার। আমি একা বড় হব, বাকি সবাই পিছনে চলে যাবে, আমরা কেউ বড় হইতে পারবো না। এটা হইতে পারি না আমরা। আমাদের রাস্তায়, ঢাকার রাস্তায় গেলে এই কথাটা 100% প্রমাণ পাওয়া যায়। সবাই আগে যাইতে চায়, রাস্তা মাস্তায় কোনো রকম আটকে যায়, সবাই বসে থাকি আমরা কেউ যাইতে পারি না। নিয়ম মতো গেলে, লাইন মতো গেলে, সিরিয়াল মতো গেলে আমরা কিন্তু সবাই অনেক আগেই চলে যেতাম। আমাদের এই পুরো জিনিসটাকে, সমাজের যে একটা ব্যবস্থা এখন হয়ে আছে, এটাকে আমাদের ভালো মতো চিন্তা ভাবনা করে শিক্ষার মাধ্যমে ক্রমান্বয়ে রাখে। এবং শিক্ষা শুধু স্লোগান দিলে হবে না, খালি সিলেবাস কারিকুলাম দিলে হবে না, শিক্ষকদের বদলাইতে হবে। এবং জাতীয় পর্যায়ে আমাদের যারা নেতা, তাদের থেকে যেন আমাদের তরুণ সমাজ, আমাদের
ভবিষ্যৎ বংশধর উৎসাহ বোধ করে, দেখলে মনে হয় না আমি অমকের মতো হতে চাই, এরকম লোক থাকতে হবে আমাদের উপরের পর্যায়ে। এখন আমরা যাদের দেখে যাই অমকের মতো হবো, আমরা হতাশ হয়ে যাই, আমরা হওয়ার মতো তেমন বেশি কেউ নাই। এখানেই আমাদের সমস্যা। এক সময় হয়তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ছিলেন, যাকে জাতিগতভাবে সবাই মনে করতো যে আমরা ওমর হতে চাই। এক সময় তো শেখ মুজিবুর রহমান ছিলেন, উনি বিশেষ করে উনি যখন বিরোধী দলে ছিলেন বা বাংলাদেশের যুদ্ধের সময় ছিলেন। পরবর্তী সময় যখন উনি শাসন ব্যবস্থা তখন হয়তো অবস্থা একটু বদলে গেছিলো আর কি। তো এই যে শাসকদেরকে দেখলে একটা রোল মডেল মনে হবে, শেখ মুজিবের জন্য কিন্তু মানুষ না খেয়ে থাকছে, রোজা রাখছে, আমি নিজে জানি, কিন্তু সেই লোক মারা যাওয়ার পরে কেউ কান্নাকাটি করে নাই। এটি আমাদের দুর্ভাগ্য যে আমরা জাতিকে এমন কিছু ব্যক্তিত্ব নেতৃত্ব উপহার দিতে পারি নাই, যে কারণে আমাদের জাতি বলছে ওনার জন্য আমরা না খেয়ে থাকবো, উনি যে কাজটা করছে এই কাজটা আমরা করবো, আমাদের কষ্ট হলেও আমরা করব, তাহলে জাতি এগিয়ে যেতে পারতো। এখানে আমাদের ব্যর্থতা, যে আমাদের জাতিগতভাবে আমাদের বিভিন্ন সময় আমরা ত্যাগ স্বীকার করেছি, জীবন দিয়েছি, আমাদের পূর্বপুরুষরা দিয়েছে, কিন্তু আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমরা যেতে পারিনি বা আমাদের সেখানে যেতে দেওয়া হয় নাই। বিশেষ একটা শ্রেণীর লোক সবসময় যারা ক্ষমতা নিজেদের গণ্ডির মধ্যে রেখেছে, তারা নানানভাবে সাধারণ মানুষকে বঞ্চিত করেছে। এবং এই কারণেই আমাদের শিক্ষা ব্যবস্থা বলেন, আমাদের শাসন ব্যবস্থা বলেন, সব জায়গায় আমাদের কেন যেন অসম্পূর্ণতা, কেন যেন একটা ব্যর্থতা আমরা দেখতে পাই। কিন্তু এর মধ্যেও আমি বলবো যে আমাদের যে যুব সমাজ, এই যে জেন জি, তারা যে ধরনের জাতীয় ঐক্য সৃষ্টি করেছে, তারা যে ধরনের চেতনা সৃষ্টি করেছে, আশার আলো জ্বালিয়েছে, এটাকে ভালোভাবে মূল্যায়ন করা উচিত, এটাকে কোনোভাবে অবমূল্যায়ন করা উচিত। এটা করলে আমরা আবার অন্ধকারে আমরা ডুবে যাব। সুতরাং জাতি হিসেবে আমাদের মর্যাদা আসন দাঁড়াইতে হয়। আজকে দেখেন বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদ অলঙ্কৃত করেছে, এটা সাংঘাতিকভাবে সম্মানের বিষয়। তো এই পর্যায়ে যদি আমরা আস্তে আস্তে যেতে পারি ক্রমান্বয়ে, আমাদের, আমি শুধু নেতৃত্ব বলতে খালি রাজনৈতিক নেতৃত্ব বলছি না, আমাদের শিক্ষাক্ষেত্রে এমন যদি নেতা থাকতো, আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের নেতা থাকতো, ব্যবসার ক্ষেত্রে আমাদের যারা আদর্শ মানুষ, যারা শুধু নিজের জন্য, দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, এরকম আছে, কিন্তু তারা ওইভাবে স্পটলাইটে আসে না, তাদেরকে স্পটে আনা হয়নি, সুযোগ দেওয়া হয়নি। যদি দেওয়া হতো তাহলে বাকি মানুষ যারা ছিল, যুব সমাজ, ভবিষ্যৎ বংশধর, তারা উৎসাহিত হতো, তারা নিজেদের জন্য স্যাক্রিফাইস করতো দেশের জন্য, যে অমুক স্যাক্রিফাইস আমি কেন করতে পারবো না। এই চেতনায় আমাদের যেতে হবে, শিক্ষার মধ্যে এই জিনিসগুলো তুলে ধরতে হবে।